বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির পিছনে একটি সংগঠনের নাম বারবার উঠে আসছে, যেটি হচ্ছে ইসকন। ধারণা করা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের যতগুলো হত্যাকাণ্ড এবং যতগুলো ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে তার মধ্যে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে প্রায় সবগুলোতেই ইসকনের ইন্ধন রয়েছে। ধর্মের নাম ব্যবহার করে ইসকন কিভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল তৈরি করে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করছে, সেটাই আজকের ভিডিওতে বিশ্লেষণ করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চট্টগ্রামে ইসকনের সদস্যরা আদালত পাড়া থেকে শুরু করে গোটা শহরে তাণ্ডব। দর্শক, আজকের ভিডিওতে আমরা মূলত চারটি বিষয় নিয়ে আলোচনা করব, যে চারটি বিষয় বুঝলেই আপনি বুঝতে পারবেন ইসকন এবং ভারতীয় এজেন্ডা কিভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল তৈরি করছে। তার মধ্যে প্রথমত আমরা আলোচনা করব ইসকন কিভাবে তরুণদেরকে রাজনৈতিক বলি এবং রাজনৈতিক প্রতিহিংসার যন্ত্র হিসেবে ব্যবহার করছে। সাম্প্রতিক উত্তেজনা এবং রাজনীতিতে ইসকন কিভাবে বিভাজন তৈরি করছে, ইসকন এবং আন্তর্জাতিক রাজনৈতিক সম্পর্ক, ইসকনের অর্থায়ন এবং সর্বশেষ আমরা আলোচনা করব ইসকন কিভাবে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে এবং রাজনৈতিক যন্ত্র হিসেবে ছাত্রদেরকে উস্কানিমূলক বক্তব্য এবং উস্কানিমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করছে। আর ছাত্র আর যুবকরা এই আন্দোলনের সৈনিক হবে। ইসকনের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আছে, যার মধ্যে খুন, হত্যা, রাহাজানি, জমি দখল এবং ধর্মের নামে গোড়ামি, উগ্র হিন্দুত্ববাদ, এই সব কিছুই ইসকন বর্তমান যুব সমাজকে দিয়ে করানোর একটা পায়তারা করছে এবং অনেক ক্ষেত্রে ধারণা করা হচ্ছে ইসকন তাদের এই মূল মন্ত্রে সফল হচ্ছে। তরুণদের দিয়ে আরো একটি কাজ ইসকন খুব সুন্দর এবং সুচারু রূপে সুপরিকল্পিতভাবে করে যাচ্ছে, যেটা হচ্ছে আন্দোলন। আজকের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আপনি যেখানেই দেখবেন সেখানেই আন্দোলন সংগঠিত হচ্ছে। যে আন্দোলনটি এর আগে অর্থাৎ শেখ হাসিনা সরকারের আমলে এই আন্দোলনগুলো মোটেই ছিল না, তাহলে শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে যে আন্দোলনগুলো হচ্ছে সেখানেও ইসকনের হাত আছে। কোথাও না কোথাও আমরা ভিডিওর শেষে গিয়ে আপনাদেরকে জানাবো যে ইসকন ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। ইসকনের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সাম্প্রতিক উত্তেজনা এবং রাজনৈতিক বিভাজন। মূলত এই পয়েন্টে এসে ইসকন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জমি দখল করে, সেখানে মন্দির নির্মাণ করে। অনেক ক্ষেত্রে দেখা গেছে ইসকন হিন্দুদের জমি দখল করে সেখানে ইসকনের মন্দির নির্মাণ করছে, যার কারণে হিন্দু এবং উগ্র হিন্দুত্ববাদ ছড়ানোর পরে হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটি রাজনৈতিক বিভাজন এবং একটি দাঙ্গা তৈরি হচ্ছে। বিভিন্ন সময় দেখা যাচ্ছে ইসকন উস্কানিমূলক কথা বলে বাংলাদেশের হিন্দু এবং মুসলমানদের মধ্যে এক ধরনের দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এবং এটা নিয়ে বিভিন্ন সময়ে তারা মিছিল মিটিং করতেও দেখা গেছে। সুতরাং ইসকন খুবই সুপরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, যেটা আমরা একটু পরে আপনাদেরকে জানাবো। আমি আগেই বলেছিলাম যে ইসকনের যে চারটি পয়েন্ট সেটা একটার সাথে আরো একটা সরাসরি জড়িত। 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে ইসকনের আন্তর্জাতিক সংযোগ এবং অর্থায়ন। প্রশ্ন উঠছে যে ইসকন এতগুলো টাকা তারা কোথায় পাচ্ছে এবং আন্তর্জাতিকভাবে আসলে তাদের মেরুদণ্ড বা তাদের ভিত্তি কতটুকু শক্ত। এটা হচ্ছে শতভাগ শক্ত, কারণ ইসকনের সর্বপ্রথম কার্যালয় 1966 সালে আমেরিকাতে প্রতিস্থাপিত করা হয়, যেখান থেকে ভারতের নরেন্দ্র মোদীর দল বিজেপি তারা সরাসরি এই ইসকনকে অর্থায়ন করছেন এবং আমেরিকা থেকে আসলে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কলকাঠি নাড়ছেন। ইসকনের মূলত অর্থায়নগুলো করা হয় ভারত থেকে এবং আমেরিকা থেকে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ইসকনের অনেকগুলো মন্দির রয়েছে, যেই মন্দিরে ভক্তরা টাকা পয়সা দান করে, আর সেই টাকা পয়সাগুলো ইসকন বিভিন্ন সময়ে বাংলাদেশ সহ অন্যান্য যে ছোট দেশগুলো আছে ওই দেশগুলোর মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা এবং হাঙ্গামা লাগানোর কাজেই মূলত তারা ব্যয় করেন। এছাড়াও ইসকন জমি দখল, উগ্র হিন্দুত্ববাদী প্রতিস্থাপন, এই সব কিছুর জন্য বিদেশ থেকে মোটা অঙ্কের অর্থ সহযোগিতা পেয়ে থাকে। ইসকনের মূল শক্তিটা হচ্ছে আমেরিকা এবং ভারতের বিজেপি মানে নরেন্দ্র মোদী। ইসকন সম্পর্কে সর্বশেষ পয়েন্ট হচ্ছে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা এবং কোথাও না কোথাও শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা। দর্শক, আপনি যদি একটু লক্ষ্য করেন যে নরেন্দ্র মোদীর দল বিজেপি তারা সরাসরি ইসকনকে ইন্ধন দিচ্ছে এবং তারা সরাসরি ইসকনকে
মদত দিচ্ছে। গতকালকে যখন ইসকনের নেতা বাংলাদেশে গ্রেপ্তার হয়, তখন ভারতের পশ্চিমবঙ্গ থেকে একজন ব্যক্তি বলেছিলেন পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের যতগুলো বাণিজ্য আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ হয়ে যে বাণিজ্যগুলো হয়, সেই বাণিজ্যগুলো বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়। মুক্তি না দিলে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের আরো একটি উদাহরণ হচ্ছে ইসকন বাংলাদেশের চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান সহ পার্বত্য অঞ্চল নিয়েই আসলে তারা মূলত কাজ করে। আর তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই পার্বত্য অঞ্চলগুলোতে যে কোনো ভাবে যে কোনো সময় একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা, অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা এবং ভারতের গোয়েন্দা সংস্থা দিয়ে ওই অঞ্চলগুলো পরিচালনা করা, যাতে অদূর ভবিষ্যতে বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলো ভারতের হাতে তুলে দেওয়া যায় অথবা ভারতের আয়ত্তে, ভারতের শাসনে নিয়ে আসা যায়। যার কারণেই ইসকন সবসময় বাংলাদেশের চট্টগ্রাম এবং পার্বত্য অঞ্চলগুলোতেই বেশি কাজ করে থাকে। যখন বাংলাদেশের নাগরিক, তাহলে শুধুমাত্র একটি সংগঠনের উস্কানিতে অসাম্প্রদায়িক দাঙ্গা, রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে গড়ে তোলা, এই সব কিছু থেকে আমাদের বিরত থাকা উচিত। সবশেষে একটা কথাই বলবো, ইসকনকে প্রতিহত করার এটাই চূড়ান্ত সময়। আওয়াজ তুলুন, আমরা আপনাদের সাথে আছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।